আজকে আমরা বৃত্তের পরিধির উপরে যে পরিমিতির অঙ্কগুলো আছে সেগুলো করব। তো বৃত্তের পরিধি, প্রথমে বৃত্তটাকে চিনি। যদিও আমরা ক্লাস 6-এ বৃত্ত কাকে বলে পড়ে এসেছি। বৃত্ত এরকম একটা গোল চিত্র। বৃত্তের সংজ্ঞাটা কি? সমতলের উপর অবস্থিত, সমতলের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুটি থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে সমতলের উপর অবস্থিত যে হবে না, একটি নির্দিষ্ট বিন্দু থেকে, সমতলের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে একটি বিন্দু গতিশীল হয়ে যে বদ্ধচিত্র গঠন করে তাকে বৃত্ত বলে। কি বললাম? এই বোর্ডটা একটা সমতল, তোমার খাতার পাতাটা সমতল। এই সমতলের উপর অবস্থিত এইটা একটা নির্দিষ্ট বিন্দু। ধরো এই ও বিন্দুটা একটা নির্দিষ্ট জায়গায় আছে, বোর্ডের উপর নির্দিষ্ট ও বিন্দুটা আছে। এখান থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে, ধরো এই দূরত্বটা হচ্ছে আর, সেটা আর এর মান 2 সেমি হতে পারে, 5 সেমি হতে পারে, 3 সেমি হতে পারে, 5 মিটার হতে পারে। এরকম সমান দূরত্ব বজায় রেখে কি করছে, একটা বিন্দু, মনে করো এটা একটা বিন্দু, এই বিন্দুটা এরকম গতিশীল হয়ে কি করবে, একটা বদ্ধ চিত্র তৈরি করছে। এই যে বিন্দুটা গতিশীল, আমার পেনের মাথাটা গতিশীল হয়ে কি করছে, একটা বদ্ধ চিত্র তৈরি করছে। এই বদ্ধ চিত্রটাকে আমরা বৃত্ত বলছি। এই ছবিটাই হচ্ছে বৃত্ত। সর্বদা সমদূরত্ব বজায় রেখে, যদি এই দূরত্বটা মাপা হয় এটাও আর হবে, এই দূরত্বটা মাপা হয় এটাও আর হবে, এদিকে দূরত্বটা মাপা হয় এটাও আর হবে। এটা একটা বৃত্ত। কোন বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ, বক্ররেখাটি দ্বারা বদ্ধ, তার দৈর্ঘ্যকে বলে বৃত্তটির পরিধি। কোন বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ, তার দৈর্ঘ্যকে বলে বৃত্তটির পরিধি। আকারে দাদা এটা একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত। যদি এই বৃত্তটা এরকমটা কেটে দেওয়া হয়, কেটে দিলে এরকম লম্বা হয়ে যাবে। এটা কেটে দিলে পরে কি এরকম লম্বা দড়ির মতো হয়ে যাবে। এটা হয়ে যায় পরিধি, এটা পরিধি। যতটা লম্বা হবে কেটে দিলে পরে ওটা পরিধি। বৃত্তের ভেতরে যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপর সব জায়গা বিন্দু দূরত্ব সমান, এটাকে বৃত্তের কেন্দ্র বলে। বৃত্তের ভেতরে অবস্থিত যে বিন্দুটা থেকে বৃত্তটির সীমানার উপর অবস্থিত, এটা সীমানা। বৃত্তটির সীমানার উপর অবস্থিত সব বিন্দু দূরত্ব সমান, সেটাকে বলে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, না বৃত্তের ভেতরে অবস্থিত কেন্দ্র এরকম হবে না। কোন বৃত্তের ভেতরে অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুটি থেকে কোন বৃত্তের ভেতর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুটি থেকে কি হবে, বৃত্তটির
বৃত্তটির সীমানার উপর অবস্থিত, বৃত্তটির সীমানার উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব সমান, যে কোনো বিন্দুর দূরত্ব সমান তাকে বলে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কোন বৃত্তের ভেতর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুটি থেকে বৃত্তটির সীমানার উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব সমান তাকে বলে বৃত্তের কেন্দ্র। এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের ভেতরে এই বিন্দুটাকে আমি কেন্দ্র বলবো। কেন বলবো? এখান থেকে এটা সীমানা, এটা সীমানা, এই সীমানার উপর অবস্থিত এই দূরত্বটা মাপো, এই বিন্দু দূরত্ব মাপো, এটা কোন বৃত্তের ভেতর অবস্থিত যে বিন্দুটি থেকে বৃত্তটির সীমানার উপর অবস্থিত যে কোনো বিন্দু দূরত্ব সমান তাকে বৃত্তের কেন্দ্র বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তটির সীমানার উপর অবস্থিত বৃত্তটির কেন্দ্র থেকে বৃত্তটির সীমানার উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে বলে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তটির সীমানার উপর অবস্থিত যে কোনো বিন্দু দূরত্বকে বৃত্তটির ব্যাসার্ধ। তার মানে এই যে দাগটা আছে এটাকে কি বলবো? ব্যাসার্ধ। এটাকে কি বলবো? এটাও ব্যাসার্ধ। এটুকু বোঝা গেছে? এবার বৃত্ত হচ্ছে এরকম একটা গোল চিত্র হবে, 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এরকম বৃত্ত। বৃত্তের ভেতরে যে বিন্দুটা থেকে বৃত্তটির সীমানার দূরত্ব সমান সেটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলছি। এবার এই কেন্দ্র থেকে সীমানা পর্যন্ত দূরত্বটাকে কি বলে? ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে সীমানা পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। এই বিন্দুটা কোথায় আছে? বৃত্তের সীমানার উপরে আছে। বি বিন্দুটা কোথায় আছে? বৃত্তের সীমানার উপর আছে। এই দুটো বিন্দু যোগ করে যে রেখাংশটা হবে তার নাম হলো বৃত্তের জ্যা। এই বিন্দুটা কোথায় আছে? বৃত্তের উপরে আছে। সি বিন্দুটা কোথায় আছে? বৃত্তের উপরে আছে। এটা যোগ করলে যে রেখাংশটা হবে এটার নামও বৃত্তের জ্যা। বৃত্তের জ্যা কাকে বলবো? কোন বৃত্তের সীমানার উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশকে বলে বৃত্তটির একটি জ্যা। তাহলে কোন বৃত্তের সীমানার উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর বৃত্তের সীমানার উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর
যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ বৃত্তের যে, তাহলে পাশের চিত্রে কি হবে? পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তটির এবি সরল রেখাংশটি হলো একটি জ্যা, এবি সরল রেখাংশটি হলো জ্যা। এবার তাকাও, আমি এইরকম একটা জ্যা বানাচ্ছি, যেটা কেন্দ্র দিয়ে চলে গেল এপি। এপি একটা লাইনটার নাম, যে লাইনটা কি হলো? কেন্দ্র দিয়ে গেল। কেন্দ্রগামী জ্যাকে কেন্দ্রগামী জ্যাকে বলে বৃত্তের ব্যাস। কেন্দ্রগামী জ্যাকে বলে বৃত্তের ব্যাস। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটির দেখো এ ও পি হলো ব্যাস, এ ও পি হলো ব্যাস। এবার এই যে ব্যাস আছে, ব্যাস সমান কত? এ ও এই রেখাংশ প্লাস ও পি রেখাংশ, দুটো রেখাংশ সমষ্টি ব্যাস সমান এ ও মানে কি? কেন্দ্র থেকে বৃত্তের সীমানার উপর দূরত্ব, যেটাকে আমরা ব্যাসার্ধ বলবো। আবার ওপি মানে ওটাও তাই, কেন্দ্র থেকে সীমানার উপর দূরত্ব, ওটাও ব্যাসার্ধ। এক্স প্লাস এক্স মানে কত হয় রোহিত শর্মা? এক্স প্লাস এক্স কত হয়? এক্স প্লাস এক্স বড় 2x। এ প্লাস এ কত হয়? 2a। তাহলে ব্যাসার্ধ প্লাস ব্যাসার্ধ কত হবে? 2 গুণন ব্যাসার্ধ। এবার যদি ঘুরিয়ে লিখি 2 গুণন ব্যাসার্ধ, এটা সমান কত লিখবো? ব্যাস লিখবো। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে ব্যাস ভাজিত 2, মুখস্থ করব। বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসের মধ্যে সম্পর্ক, ব্যাসার্ধ সমান ব্যাস ভাজিত 2। আমরা এটা একটা বৃত্ত বলছিলাম, বেশ। বৃত্তের এরকম জায়গায় কেন্দ্র হবে, এরকম জায়গায় কেন্দ্রটা আছে। কেন্দ্রগামী যে জ্যাটা হলো, এটা হয়ে যাবে ব্যাস। দেখো, বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে ভাগ করে, উপরের দিকে একটা খণ্ড হবে, নিচের দিকে একটা খণ্ড হবে। বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে ভাগ করে, এই অর্ধেক খণ্ডটাকে বলে অর্ধবৃত্ত। বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে ভাগ করে, সমান খণ্ডে বিভক্ত করে। বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে বিভক্ত করে, তাই প্রতিটি খণ্ডকে বলে অর্ধবৃত্ত। বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে বিভক্ত করে, প্রতিটি খণ্ডকে বলে অর্ধবৃত্ত। এটা ছিল বৃত্ত বানায়। বৃত্ত বানালাম। এবার এটা হলো ধরো বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র থেকে সীমানা পর্যন্ত দূরত্ব থেকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। এটা হচ্ছে ব্যাসার্ধ। এই বৃত্তের পরিধি অঙ্ক করতে গেলে আমাদের কয়েকটা সূত্র পড়তে হবে। 1 নম্বর সূত্র হচ্ছে আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তের ব্যাস কত হবে? 2r। কারণ ব্যাস সমান 2 গুণন ব্যাসার্ধ, একটাই করেছি আমরা। ব্যাস সমান 2 গুণন ব্যাসার্ধ,
আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের ব্যাস সমান 2r। 2 নম্বর সূত্র, আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি 2πr। আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি 2πr, যেখানে পাই, এটার উচ্চারণ হচ্ছে পাই, পায়াকার রশ্মি, পাই সমান 22/7, পাই সমান 22/7। 3 নম্বর, আর ব্যাসার্ধযুক্ত অর্ধবৃত্তের পরিধি তাকাও, এরকম ছবিটা কি বলবো আমরা? অর্ধবৃত্ত। এই নিচেরটা হলো ব্যাস। পরিধি বলতে পুরো সীমানার দৈর্ঘ্যটাকে বোঝায়। পরিধি বলতে পুরো সীমানার দৈর্ঘ্য। এটা এই 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 ব্যাসার্ধটা তোমার কি কত আছে? এটা যে ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর। তাহলে সীমানার দৈর্ঘ্যটা কত হবে? 2πr/2 প্লাস 2r। 2πr/2 কেন করলাম? যদি গোটা বৃত্ত হতো তাহলে 2πr হতো, আর উপরে বক্ররেখার দৈর্ঘ্যটা কত? 2πr/2। তার সঙ্গে নিচের ব্যাসটা যোগ হবে। নিচে এটা 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 ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দুটো যোগ হবে। দুই দিয়ে কেটে গেলাম, আমরা এটা মুখস্থ করবো, πr প্লাস 2r। আর ব্যাসার্ধযুক্ত অর্ধবৃত্তের পরিধি πr প্লাস 2r। 4 নম্বর মুখস্থ করবো, আর ব্যাসার্ধযুক্ত অর্ধবৃত্তের অর্ধবৃত্ত চাপটির দৈর্ঘ্য। অর্ধবৃত্ত চাপ বলতে কোন অংশটা বোঝাচ্ছে? এখান থেকে তাকাও, এই যে লাল দাগটা, এই লাল দাগটা হচ্ছে অর্ধবৃত্ত চাপ। এটার দৈর্ঘ্য কত হবে? 2πr/2। এখানে শুধু πr মুখস্থ করো, 2 কেটে যাবে। 2πr করলাম, যদি গোটা বৃত্ত থাকতো তাহলে 2πr হতো, তাকে 2 দিয়ে ভাগ, তার মানে πr। মুখস্থ, লাল দাগটার দৈর্ঘ্য কত? πr। তুমি মুখস্থ করবে এটা, অর্ধবৃত্ত চাপের দৈর্ঘ্য কত? πr। এবার এটা একটা বৃত্ত বানাচ্ছি, বৃত্ত। এই বৃত্তের, এটা হলো বৃত্তের কেন্দ্র, জল করছে বৃত্তের কেন্দ্র। এখান থেকে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটি ব্যাসার্ধের মধ্যবর্তী যে জায়গাটা আছে, দুটি ব্যাসার্ধের মধ্যবর্তী সীমাবদ্ধ অঞ্চলটা যেটা রয়েছে, এটাকে বলে কি? বৃত্তকলা। বৃত্তের দুটি ব্যাসার্ধ আর এদিকটা হচ্ছে বৃত্তচাপ, এই অংশটাকে বলা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা। বৃত্তকলা হচ্ছে কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ দ্বারা কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ ও বৃত্ত চাপ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলকে বলে বৃত্তকলা। কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ
ও বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলকে বৃত্তকলা। ওই যে জায়গাটা ঘষে দিলাম ওটা বৃত্তকলা। মুখস্থ করে নাও। আরেকটা সূত্র মুখস্থ করব, আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের কোন বৃত্তকলার বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে বৃত্তচাপটির দৈর্ঘ্য, আবার বলছি, আর ব্যাসার্ধযুক্ত কোন বৃত্তকলার বৃত্তচাপ, আর ব্যাসার্ধযুক্ত কোন বৃত্তের এই যে এটা বৃত্তকলা, এটা হচ্ছে বৃত্তকলার বৃত্তচাপ, এইটুকুনটা কি বৃত্তকলার বৃত্তচাপ। মনে করো এই বিদর্ভটা, এই বিটা হচ্ছে বৃত্তকলার বৃত্তচাপ। এই বৃত্তকলার বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কতটা কোণ করেছে? থিটা কোণ তৈরি করেছে। তাহলে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত হবে? এবি চাপটার দৈর্ঘ্য, এবি এই চাপটার দৈর্ঘ্য, এটা চাপের দৈর্ঘ্য হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। বৃত্তের পরিধি রঙ করতে গেলে এইগুলো জানলেই চলবে, একবার মুখস্থ করে নাও। 231 পাতা দেখো, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারে রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তার রিং, এরকম একটা বৃত্তাকার তার আছে, তার ব্যাসার্ধটা হচ্ছে কত? 35 মিটার। 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার তার রিং তৈরি করতে কত লম্বা তার লাগবে? তারটার দৈর্ঘ্য কত হবে? এই তারটার দৈর্ঘ্য কি হবে? যা পরিধি সেটাই হবে। তাহলে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আগে লেখাটা মুখস্থ করব, বিশিষ্ট বৃত্তাকার তারের রিং তৈরি করতে তার লাগবে কতটা? 2 ইন্টু 22/7 ইন্টু 35 মিটার, 2 পাই আর। যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করলাম, যা পরিধি ততটা দৈর্ঘ্যের তার লাগবে। 7 দিয়ে টাকাটি 5 7 35, 2 আর 5 গুণ করলে 10, আমার 220 হবে উত্তর। 22-এর সঙ্গে 10 গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে। তাহলে 35 মিটার ব্যাসার্ধ যদি বৃত্তাকার তার রিং তৈরি করতে কত লম্বা তার লাগবে? 220 মিটার। এবার 3 নম্বর কোশ্চেনটা পড়ব। বলছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35। তোমার কি অসুবিধা আছে? কোশ্চেনটা কি বাড়ির কাছে পড়বে? প্রত্যেকে নিজে কোশ্চেন পড়ো। একটি ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি? ট্রেনের চাকার, এটি ট্রেনের চাকার, এটা ট্রেনের চাকা, তার ব্যাসার্ধ দেওয়া আছে। এটি ট্রেনের চাকার ব্যাসার্ধ দেওয়া 0.35, এটা ট্রেনের চাকা মনে করো, মনে করতে দোষ নেই। এই চাকাটার ব্যাসার্ধ কত আছে? এটার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ 0.35 মিটার, 35/100 মিটার। একটা ট্রেনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 35/100 মিটার।
এটা ট্রেনের চাকার ব্যাসার্ধ 35/100 মিটার। এটা কাটাকুটি করে ছোট করে নাও, 5 দিয়ে কাটবে, 5 7 35, 5 20 100, অর্থাৎ 7/20 মিটার। এটা কি হলো? ট্রেনের চাকার ব্যাসার্ধ হলো। চাকাটির পরিধি, ট্রেনের চাকার পরিধি করি, ট্রেনের চাকার পরিধি, ট্রেনের চাকাটা বৃত্তাকার, বৃত্তের পরিধি সূত্র কি? বৃত্তের পরিধি সূত্র 2πr, 2π মানে 22/7, আর মানে এখানে 7/20, এত মিটার। 7 দিয়ে 7 কেটে গেল, 7 একে 7, 7 একে 7, 2 এর সঙ্গে 20 কাটি 10, আবার 10 এর সঙ্গে 22 কাটবে, 2 দিয়ে কাটি, 5 2 10, 11, তাহলে 11/5 মিটার। ট্রেনের চাকার পরিধি কত? 11/5 মিটার। দেখো, ট্রেনের চাকাটা যদি একটা পাক খায় তাহলে ট্রেনটা কতটা পথে গবে ভালো করে বুঝতে হবে। এটা মনে করো একটা ট্রেনের চাকা আছে, ট্রেন ছেড়ে দাও, তোমার সাইকেলের চাকা দিয়ে ভাবো, এই সাইকেলের চাকাটা যদি একটা পাক খায় কতটা পথে গবে। এদিকে দেখ, সাইকেলের এটা একটা স্পোক, এটা স্পোক সব রয়েছে। এটা এ পয়েন্ট আছে, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা এফ পয়েন্ট, এটা জি পয়েন্ট। ট্রেনটা যদি চাকাটা যদি এরকম ভাবে রোল করে, এরকম ভাবে তো ঘুরবে, চাকাটা ঘুরলে পরে এই বি বিন্দুটা এখানে আসবে, সি বিন্দুটা এরকম জায়গায় আসবে, ডি বিন্দুটা এরকম জায়গায় আসবে, ই বিন্দুটা এরকম জায়গায় আসবে, এফ বিন্দুটা এরকম জায়গায় আসবে, জি বিন্দুটা এখানে আসবে, তারপরে আবার এ বিন্দুটা এখানে চলে আসবে। তাহলে ট্রেনের চাকা যদি একটা পাক খায়, একটা রাউন্ড খায়, তাহলে চাকাটা মানে এতটা মধ্যে এগিয়ে যাবে না, এই হলুদ দৈবটা এগোবে না। যদি চাকাটা একটা পাক খায় তাহলে এ থেকে এ পর্যন্ত যাবে কি না, তারপর ট্রেনটাও ততটা এগোবে। চাকাটা যতটা পথ এগোবে ট্রেনটাও কি করবে? ততটা পথ এগোবে। মানে চাকা পথে, অতএব চাকাটি এক পাক খেলে, চাকাটি এক পাক খেলে, এক পাক খেলে ট্রেনটি এগিয়ে যাবে, ট্রেনটি এগিয়ে যায়, এগিয়ে যাবে না, এগিয়ে যায়, কতটা যাবে? তোমার 11/5 মিটার পথ। ট্রেনটি এগিয়ে যাবে 11/5 মিটার পথ। সমর্থন পাবো, যা পরিধি ততটা পথ এগোবে, এটা মুখস্থ করো। চাকাটি এক পাক খেলে ট্রেনটি এগিয়ে যাবে কি 11, পরিধির সমান পথ এগোবে। কতটা পথ এগোবে? পরিধির সমান পথ। চাকাটি, রূপসারানী, চাকাটি 450 পাক খেলে ট্রেনটা কি কম এগোবে না বেশি হবে? 450টা যদি পাক খেতে থাকে তাহলে ট্রেনটা কি বেশি পথ এগোবে না কম এগোবে? ঐকিক নিয়মে কি বলে, বেশি হলে কি করতে হয়? ভাগ না গুণ? গুণ। তাহলে 450 গুণন 11/5 মিটার পথ। কেটে ছোট করে নেই, 5 দিয়ে কাটি, 5 9 45 শূন্য, তাহলে 9 11 99, 990 মিটার। চাকাটি কি হচ্ছে 450 পাক খেলে ট্রেনটি এগিয়ে যাবে 990 মিটার পথ। কোশ্চেনটা পড়ে দেখো, চাকাটি 1 মিনিটে কতটা ঘোরে? যেহেতু চাকাটি 1 মিনিটে 450 পাক খায়, 450 পাক খায়, অতএব এই কথাটা লেখা যাবে কিনা, ট্রেনটি 1 মিনিটে এগিয়ে যায়, 1 মিনিটে এগিয়ে যায় 990 মিটার পথ। ট্রেনটি 1 মিনিটে 450 পাক খেলে যতটা এগোবে 1 মিনিটে সেই পথে যাবে, তো কারণ চাকাটি 1 মিনিটে 450 পাক খায়। তাহলে ট্রেনটি 60 মিনিটে এগিয়ে যায়। চন্দন, 60 মিনিটে কতটা এগোবে?
কম না বেশি? কম। কম হলে তাহলে ভাগ করতে হবে, কম হবে। 1 মিনিটে যা হবে 60 মিনিটে কম হবে, বেশি হবে? বেশি সময় বেশি পথে হবে। তুই সাইকেল চালাচ্ছিস, যত সময় যাচ্ছে তত দূরত্ব কমবে নাকি না দূরত্ব বাড়বে? ওই কি নয়, বেশি হলে গুণ হয়। এই 60 মিনিট মানে আসলে কি 1 ঘন্টা। তাহলে ট্রেনটি 1 ঘন্টায় এগিয়ে যায়, 1 ঘন্টায় এগিয়ে যাবে, এগিয়ে যায় কত? 60 গুণন 990। এই যে মিটার, মিটার যদি 1000 দিয়ে ভাগ করা হয় হয়ে যায় কিলোমিটার, কিমি। মিটারকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার হয়। এটা কেটে ছোট করে 0 0 0। এই যে 0 0 করলাম, কাটলাম, আসলে কি 10 দিয়ে ভাগ করলাম। উপরে কত হবে? 6 9 6 দিয়ে গুণ করি, 6 9 54 4, হাতে আছে 5, 6 9 54 পাঁচে 59, আর নিচে একটা 10 পড়ে আছে, এত কিলোমিটার। 10 দিয়ে ভাগ করা মানে দশমিকের সবার শেষে আছে, 10 দিয়ে ভাগ করলে পরে কি হবে? দশমিকটা একবার বাদ দিল, 59.4 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় 59.4 কিলোমিটার। অতএব ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা। ট্রেনটির গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা। এই কেএমপিএইচ মানে কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝা গেছে? খাতায় তুলব। 4 নম্বর কোশ্চেন। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। এদিকে নজর, কোশ্চেন পড়তে বলেছি। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের দৈর্ঘ্য, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। এটা বৃত্তাকার মাঠ, এই ব্যাসার্ধটা হচ্ছে কত? 280 মিটার। বেশ, বলছি চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি একবার পরিক্রম করে। চৈতালি এখান থেকে হাঁটা শুরু করছে মাঠটির ধার দিয়ে। এই যে চৈতালি, চৈতালি কি করছে? এই মাঠটির ধার দিয়ে হাঁটছে, একবার পরিক্রম করছে, এই সেখানে থেমে যাবে। মাঠটির চারিদিকে একবার পরিক্রম করে, পরিক্রম মানে ঘোরা আর কি। তো হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। সময় লাগবে তো অবশ্যই, সেটা বার করতে হবে। দেখো 280 মিটার চৈতালি বৃত্তাকার মাঠ পরিক্রম করবে মানে কি? বৃত্তাকার মাঠটির পরিধির সমান পথ ঘুরবে। একমত? বৃত্তাকার মাঠটি একবার প্রদক্ষিণ করবে, কথাটার মানে বৃত্তাকার মাঠের পরিধির সমান পথ একবার ঘুরবে। তাহলে 280 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাঠের 280 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাঠের কত পরিধি, পরিধি কত লিখব? তন্ময় বাগ 280 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাঠের পরিধি। টাইম আপ। তুমি সময় শেষ। আর আমাদের কি আছে ওদিকে রাজস্মিতা? 2 ইন্টু 22/7 ইন্টু 280 মিটার। চন্দন পাল সমর্থন করব। কেন করলাম? বৃত্তের পরিধি 2πr, সেই সূত্র প্রয়োগ করেছ, অন্য কিছু নেই। 7 দিয়ে কাটি, 4 7 28 0। তার মানে কত হচ্ছে এটা? এটা তো 44 গুণন 40, এত মিটার।
44 গুণ করলে কত, 4 4 16, 4 4 16 17, 1760 মিটার। তাহলে বৃত্তাকার মাঠটার পরিধি কত হচ্ছে, 1760 মিটার। চৈতালি কি করে 60 মিনিটে, না, চৈতালি 5.5 এত কিমি পথ ঘোরে কত সময়, 60 মিনিটে, 60 মিনিট 1 ঘন্টায়। চৈতালি 5.5 কিলোমিটার পথ ঘোরে বা পরিক্রম করে 1 ঘন্টায়। এই কথাটা কোশ্চেনে আছে। কি করে আছে, চৈতালি মাঠটি ঘন্টায় 5.5 কিলোমিটার পথ অতিক্রম করে, এরকম কথা বলা আছে। তাহলে ঘন্টায় মানে 1 ঘন্টা। আমি এই কথাটা যদি এইভাবে লিখি, এর পরবর্তী কথাটা, চৈতালি, এটাকে দশমিক তুলে দিলে 55/10, দশমিক তোলার জন্য এটা হলো। এটা যদি 1000 দিয়ে গুণ করি, কি জন্ম নেবে, এত কিলোমিটার হবে, মিটার হবে। কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে মিটার হয়, আবার মিটারকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার হয়। এখানে কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলাম, মিটার হলো, নিচে 10 টাকা হলো, দশমিক তোলার জন্য হয়েছে। তাহলে এত কিমি, এত মিটার পথ ঘোরে, আমি যদি লিখি এখানে 60 মিনিটে, ভুল করব 60 মিনিট, কারণ 1 ঘন্টা মানেই 60 মিনিট, 1 ঘন্টা মানেই এই 0 0 0 কেটে দিলাম। এবার চৈতালি কি করছে, 1 মিটার পথ ঘোরে, 1 মিটার পথ ঘোরে। 1 মিটার পথ ঘুরতে নিশ্চয়ই কম সময় নেবে। 55 গুণন 100 মিটার পথ ঘুরতে যা সময় নেবে, 1 মিটার মানে কম পথ ঘোরার জন্য কম সময়। ঐকিক নিয়মে কম হলে কি হয়, ভাগ। ঐকিক নিয়মে কম হলে ভাগ, এত মিনিট সমর্থন পাই। চৈতালি কতটা পথ ঘুরবে, 1760 মিটার, 1760 মিটার, ওইটাই বৃত্তার পরিধি। এত ঘন্টা পথ ঘুরতে নিশ্চয়ই বেশি সময় লাগবে, বেশি হলে গুণ। এত মিনিট 0 0 0 0। এবার এই সংখ্যাটাকে 11 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটলে 5 11 55, একে 11 দিয়ে কাটি, 11 1 11, 17 থেকে 11 বাদ দিলে 6 66, 6 11 66। তাহলে উপরে কত হলো, 6 16 96, 6 16 96, আর নিচে কত, 5, উপর নিচে 2 দিয়ে গুণ করি, 6 2 12, 9 2 18 19, নিচে 2 দিয়ে গুণ করলে 10, উপর নিচে 2 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম, এখানে 10 দিয়ে ভাগ করা মানে দশমিক বিন্দুটা একবার বাদিকে সরালে হবে, 19.2 মিনিট। উত্তর হবে 19.2 মিনিট। এই চৈতালির বৃত্তাকার মাঠটা ঘুরতে কত সময় লাগবে, 19.2 মিনিট। 19.2 মিনিট সম্পর্কে ধারণা তোমার পরিষ্কার নাও হতে পারে, সেই জন্য আমরা এটাকে অন্যভাবে করব। এটা করলে উত্তর একই, যা নম্বর পাবে এইভাবে করলে সেই নম্বরই পাবে। তাকাও, এটা মিনিট সেকেন্ডে বলে দিচ্ছি। 96কে 5 দিয়ে ভাগ করো, 5 18 কত, 90, 5 18, ও 5 1995, 19 হবে, 5 1995, একবারে 19, 5 1995 লেখা যাবে, কোনো অসুবিধা নেই। একবারে 5 1995 বিয়োগ করলাম 1, এটা হয়ে গেল মিনিট, 19 মিনিট। এই যে অবশিষ্টটা আছে এটা মিনিটে, একে 60 দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করলে হয়ে যাবে সেকেন্ড, 60 দিয়ে গুণ করলে অবশিষ্টতে 60 দিয়ে গুণ করলে, এটাকে আবার 5 দিয়ে ভাগ করো, 5 12 60, 5 12 60 মিলে গেল। তার মানে এটা হলো সেকেন্ড। চৈতালির মাঠটা পরিদর্শন করতে কত সময় লাগবে, 19 মিনিট 12 সেকেন্ড, 19 মিনিট 12 সেকেন্ড।